আর এবার একটা ছবি দেখাবো, যে ছবিটা সত্যি ভয়াবহ। গতকাল রাতের ছবি, আগুন লাগে পদ্মপুকুরে। কেন? প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন বাসিন্দারা, বাড়ি খালি করতে চাপের অভিযোগ। আর এই আগুনের খবরে রাতে ঘটনাস্থলে পৌঁছে যান মেয়র। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রমোটিং এর ছকেই পদ্মপুকুরে আগুন, এই প্রশ্ন বারবার উঠছে, কারণ বাসিন্দাদের এই অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধেই অভিযোগ করছেন বাসিন্দারা, কারণ আগেই বাড়ি খালি করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ বাসিন্দাদের। 4 মাসের একটা বাচ্চাকে নিয়ে আমার বোন ছিল, আর আমার ঘরে বুড়ি ঠাকমা ছিল, তার বয়স হচ্ছে 90 বছর। এই ঘটনা হয়েছিল 9টার সময়। এটা আমি বলতে পারছি না যে কি থেকে আগুনটা লেগেছে। ওপর থেকে আগুন পড়ে নিচটা পুরো 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 দাও দাও করে জ্বলতে লাগলো। তখন ও নিজের বাচ্চাটাকে নিয়ে, বয়স্ক ঠাকমাটাকে নিয়ে, দুটো সিলিন্ডার নিয়ে বেরিয়ে গেছে, যাতে পুরো যাতে না ফাটুক। পুলিশে কমপ্লেন করেছি। একটা বয়স্ক মানুষের জন্য আমরা যে ঘরে যে টাকা রেখেছিলাম যে অপারেশন করার জন্য, সেই টাকাটাও পুরো ছাই হয়ে গেছে। আর কি করব, মাথায় কিছু ঢুকছেই না। আমার ঘর চাল ফাল পুরো নষ্ট হয়ে গেছে, পুরো পুড়ে গেছে। হঠাৎ করে কি আগুন উপর দিয়ে কেউ ফেলেছে, 9:30 সময় হয়েছে। মেয়ে দেখেছে, আমার ছোট বাচ্চা মেয়ে দেখেছে। এবার আগুন লেগে গেছে, সবাইকে ডেকেছে। হ্যাঁ, প্রমোটার হ্যাঁ জায়গা নিয়ে বিক্রি হয়ে গেছে, সবাইকে বলেছে চলে যাও চলে যাও, যাকে সবাইকে নিজের মতন দেবে, তারপর না লোক যাবে। লোক এমনি চলে যাবে, 100 বছর দিয়ে লোক আছে, কেউ 200 বছর দিয়ে আছে। প্রমোটার নিয়েছে অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ, উঠে যাও উঠে যাও, সবাইকে মনের মতন দিলে তো সব যাবে, সব কোথায় যাবে। এখন ফরেন্সিক রিপোর্টগুলো সব বেরোক, কি কারণে এর আগুনটা লাগলো এটা জানতে হবে। এটা তো ফরেন্সিক রিপোর্ট ছাড়া আমরা জানতে পারবো না। আমি দুম করে তো বলতে পারবো না। কেউ ওনারা বলছেন কি নাকি ওপর থেকে কাপড়ের টুকরো ফেলেছে। আমাকে আবার কে বললো চকলেট বোম, একটা বোম ফেটেছে। তা এর ওপর ভিত্তি করে তো কিছু বলা যাবে না। তা মেয়র সাহেব আস্তে দিয়ে গেছেন, আমরা ঘর তৈরি করে দেবো। ওরা যে যাই বলুক, আমি প্রমোটারটাকে চিনি না। শুনেছি কিনা এখানে এটা বিক্রি হয়েছে এবং বহু পরিবার এখান থেকে চলেও গেছে। ওদের স্ট্যান্ড পয়েন্ট যদি ঠিক থাকে যে আমরা থাকবো এখানে, ওদের উচ্ছেদ করতে পারবে না। একটা এই আপনার সামনে দাঁড়িয়ে বলে গেলাম। আর এবার নজর রাখবো হাওড়ায় জঞ্জাল সমস্যা। সেই জঞ্জালগুলো কলকাতায় পাঠাতে সমস্যা হচ্ছে। হাওড়া পুরসভায় বেহাল ডাম্পারে বিপত্তি। কেন? দেখুন আগে ছবিটা। হাওড়ায় জঞ্জাল, সেই জঞ্জাল কলকাতায় পাঠাতে কি কারণে সমস্যা, আরো বিস্তারিত জানতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একের পর এক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে। হাওড়া পুরসভার বেহাল ডাম্পারে বিপত্তির কারণ কি? দেবাশিস আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। দেবাশিস, আমরা যা দেখতে পাচ্ছি তাতে একের পর এক ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেন? সমস্যা কোথায়? মূল সমস্যা হচ্ছে এই ডাম্পার গুলোর কার্যক্ষমতা। যেগুলি মূলত হাওড়া শহরের মধ্যে থেকে 2 থেকে 3 কিলোমিটার, কোথাও কোথাও 4 থেকে 5 কিলোমিটার রাস্তা আবর্জনা তেলগাছিয়া ভাগাড়ে সেগুলিকে আনলোড করা হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ডাম্পারগুলিকে যেতে হবে দ্বিতীয় হুগলি সেতু অতিক্রম করে কলকাতার যে ধাপায় সেখানে। ফলে সেইখানেই এই কার্যক্ষমতা, এই ডাম্পারগুলি এত পুরনো, যেখানে মাল বোঝাই করে সেগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতেই পারছে না। ফলে যার জেরে আরো সমস্যা পাচ্ছে রাস্তাঘাটে। এই কারণে ইতিমধ্যেই 50টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডের যে ডাম্পার সাপ্লাই দিত মূলত ঠিকাদারেরা, তারা কার্যত হাত তুলে নিয়েছে। তাদের দাবি তাদের পক্ষে সম্ভব নয় এই মালগুলিকে সেগুলিকে কলকাতায় নিয়ে যাওয়া। ফলে এই যে আবর্জনা মুক্ত শহর দেখার যে করার প্রচেষ্টা, তা আরো একবার পিঠ পাও জলে চলে এলো। ফলে সমস্যায় হাওড়া পুরসভা। সেক্ষেত্রে তাহলে সমস্যার সমাধান কিভাবে সম্ভব? কারণ এখানে তো আমরা দেখতে পাচ্ছি, যেমন তুমি বললে কার্যক্ষমতা, সেখানে একের পর এক ডাম্পার তো এখনো দাঁড়িয়ে রয়েছে। দেখো, এটাই হচ্ছে সমস্যা যে অন্য ঠিকাদার রয়েছে। মূলত 50টি ওয়ার্ডের মধ্যে 35টি ওয়ার্ডের যে ঠিকাদার, তাদেরকে বলা হয়েছে তাদের সব কাজ মিটিয়ে রোটেশন, অর্থাৎ যে ট্রিপ বাড়িয়ে সেই মালগুলিকে তোলার জন্য। ফলে সেটাও কিন্তু কার্যকর হওয়াটা খুবই অসম্ভব, কারণ কলকাতার ধাপায় যেতে আসতে যে সময় লাগে
এখানে এসে একাধিক ট্রিপে হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে মাল তোলা তা কার্যত বলা যেতে পারে সম্ভবই নয়। ফলে নতুন গাড়ি বা নতুন ডাম্পার যতক্ষণ না অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু এই আবর্জনা মুক্ত শহর দেখা কার্যত বলা যেতে পারে একেবারেই শূন্যতায় চলে যাবে। বেশ দেবাশিস, ধাপাই যাচ্ছে, মানে যা আমাদের ডাম্পিং হচ্ছে সেটাই হবে। এক্ষেত্রে কিছু কিছু এজেন্সি দেখা যাচ্ছে তাদের অসুবিধা হচ্ছে, তাদের গাড়ি বা বিভিন্ন লজিস্টিক তাদের সমস্যা হচ্ছে। অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু হঠাৎ করে, আমি আবারও আগেও বলেছি যে হঠাৎ করে একটা এত দিনের সিস্টেম একটা সাডেনলি জিনিসটা ক্র্যাশ মানে করেছে, তো তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে। কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে। আর এবার একটা ছবি আপনাদের দেখাবো, যে ছবি একেবারেই কাম্য নয়। কোথাকার ছবি? বক্সা টাইগার রিজার্ভের ছবি আপনাদের দেখাবো। হাতির করিডোর দেখুন, হাতির করিডোরে কি এভাবে মদের বোতল বা উল্টো পাল্টা জিনিসপত্র কখনো থাকতে পারে? ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছবিটা আপনাদের দেখাই, দেখুন পড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পড়ে রয়েছে মদের বোতল, পড়ে রয়েছে ইনজেকশন সিরিঞ্জ। কেন থাকবে? এই প্রশ্নগুলো বারবার করে নিশ্চয়ই আপনাদের মনে জাগছে। চলুন জানার চেষ্টা করি কেন এরকম পরিস্থিতি। রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, কি কারণে হাতির করিডোরে এই রকম ভাবে আবর্জনা পড়ে রয়েছে, যেখানে যেখানে প্লাস্টিক পড়ে রয়েছে? বন দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো সোনিয়া, একদমই এই ছবি কিন্তু কাম্য নয়, কাম্য নয়, কাম্য নয়। তার কারণ হচ্ছে যে এখানে বনাঞ্চলের মধ্যে একটা টাইগার রিজার্ভের মধ্যে এইরকম ভাবে একেবারে যেখানে সেখানে মদের বোতল ছিটিয়ে রয়েছে, প্লাস্টিক রয়েছে। বন দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে বক্সা টাইগার রিজার্ভের বনাঞ্চলটি একটি বিশেষ চরিত্রের, অর্থাৎ এই বনাঞ্চলের ভেতর দিয়ে চলে গেছে হচ্ছে 31 নম্বর জাতীয় সড়ক। শুধু তাই নয়, আলিপুরদুয়ার যে কালচিনি যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কও এই বনাঞ্চলের ভেতর দিয়েই গেছে। এবং যে বক্সা কোর্ট এবং জয়ন্তী যাওয়ার যে রাস্তা, পূর্ত দপ্তরের রাস্তাও কিন্তু এই বনাঞ্চলের ভেতর দিয়েই যাচ্ছে। ফলে তারা নজরদারি চালাচ্ছে, কিন্তু নজরদারি চালানোর পরেও কিন্তু এভাবে এই যে যত্রতত্র মদের বোতল, প্লাস্টিক, কাঁচা ভাঙা কাঁচ, সিরিঞ্জ, এই যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার যে বিষয়টি, সেটা তারা আটকাতে পারছেন না। তারাও সকলের কাছে আবেদন করেছেন যাতে বনাঞ্চলের মধ্যে হাতির করিডোরে বন্যজন্তুদের পথে যেন এই সমস্ত জিনিস না ফেলা হয়, না ছড়িয়ে দেওয়া হয়। সোনিয়া, বেশ, দমনপুর চেকপোস্ট থেকে পাম্পু বস্তির আগ পর্যন্ত যত ধরনের জঞ্জাল, প্লাস্টিক থেকে শুরু করে কাচের বোতল, মদের বোতল বা বিভিন্ন ধরনের সিরিঞ্জ ফেলানো থেকে শুরু করে এগুলো আমরা সাফাই অভিযান করছি। আমরা চাই জঙ্গলের যে সুস্থ পরিবেশ, সেই সুস্থ পরিবেশ বজায় থাকুক, সেই জন্য এই অভিযান আমরা চালাচ্ছি। আমাদের জীবজন্তুগুলো অনেকে অসুবিধার মধ্যে পড়তেছে, পরিবেশ ভালো রাখার জন্য অথবা জীবজন্তু ভালো রাখার জন্য আপনারা দয়া করে এই আবর্জনা বোতলগুলো, কাঁচের বোতলগুলো, অনেক ক্ষেত্রে আমরা ড্রাগস সিরিঞ্জগুলো ওইগুলো পেয়েছি, ভুল করে এইগুলো ফালাবেন না জঙ্গলে, যাতে সুস্থ থাকুক, পরিবেশটা সুন্দর থাকুক।